আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটু ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটার আসলে টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আমরা বলতে চাচ্ছি যে পাকিস্তানের স্টক মার্কেট 1 লক্ষের অধিক চলে গিয়েছে, ডিএসসি কেন বাড়তেছে না। তো আজকের কেস স্টাডিটা একটু ডিফারেন্ট এবং অনেক ইন্টারেস্টিং হবে আশা করতেছি। আশা করব আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওতে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। এছাড়াও ভিডিওর ব্যাপারে যে কোনো মতামত আপনারা কমেন্টে দিতে পারেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওর প্রথমেই আমরা দেখে নিব পাকিস্তান স্টক এক্সচেঞ্জের একটা ইন্ডেক্স। তো এটা হলো কেএসি 100 ইন্ডেক্স, এটা হলো করাচি স্টক এক্সচেঞ্জ 100। তো এটা কি, এটা একটু বলে নেই শুরুতেই। এটা করাচি স্টক এক্সচেঞ্জের 100টা কোম্পানি বা বেস্ট কোম্পানি নিয়ে তৈরি করা একটা ইন্ডেক্স। তো এটাকে অনেকটা সিমিলার আমাদের ডিএস 30 বা ডিএসসি 30-র মতো। আমাদের ডিএস 30 বা ডিএসসি 30-তে যেমন 30টা কোম্পানি নিয়ে গঠিত একটা ইন্ডেক্স, তো এটাও কিন্তু সিমিলারলি ওদের মার্কেটের 100টা কোম্পানি নিয়ে গঠিত একটা ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সটা যদি আমরা দেখি, এই ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ইন্ডেক্সটা রিসেন্ট টাইমে 1,05,000 চলে গিয়েছে এবং এটা কিন্তু তার অল টাইম হাই একটা পজিশন। কারণ তার প্রিভিয়াস হাইটা ছিল 53,000-এ। তো আমরা দেখতে পাচ্ছি যে 53,000 আর বর্তমানে 1,05,000 প্লাস, দ্যাট মিনস কিন্তু তার প্রিভিয়াস হাইয়ের ডাবল সে একটা হাই ক্রিয়েট করেছে। সো তাদের মার্কেট যে অনেক ভালো করতেছে এটা বোঝাই যাচ্ছে এবং এই কারণেই কিন্তু মেইনলি আসলে তাদের মার্কেটের সাথে তুলনাটা করা, এছাড়া কিন্তু আর কোনো রিজন নাই। আর এই জায়গাটায় যদি তাদের ইন্ডেক্সটা একটু দেখে নিই, তাদের ইন্ডেক্সটা দেখলে দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে মূলত তাদের একটা বুল রান শুরু হয়েছে, কারণ আমরা একটা উইকলি ভিউতে আছি। তো উইকলি ভিউতে থাকার কারণে কিন্তু এইখানে টাইমটা ছোট মনে হতে পারে, বাট এটা কিন্তু টাইম ছোট না। তাদের বুল রানটা শুরু হয় মূলত জুন 2023 সাল থেকে। সো জুন 2023 সাল থেকে যদি ধরি, তারা এই বুল রানে মোটামুটি আহ দেখতে পাচ্ছি যে তারা অলমোস্ট 155% এখন পর্যন্ত রিটার্ন দিয়েছে। তো তার মানে কিন্তু তাদের বা এই জায়গা থেকে কিন্তু সে প্রায় ডাবলেরও বেশি বেড়েছে, বোঝাই যাচ্ছে। তো এই জন্যে আসলে তাদের সাথে কম্পেয়ার করা। তো আমরা এবার যেহেতু তাদের ইন্ডেক্সটা দেখলাম, এটার সাথে আমরা ডিএসসি এক্স এর ইন্ডেক্সটা একটু দেখবো। সো ডিএসসি এক্স এর ইন্ডেক্সটা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স এইখানে মোটামুটি একটা টাইম পর্যন্ত কিন্তু তার সাথে এই জায়গায় একটা সিমিলারিটিস ছিল এবং এই জায়গাটাও কিন্তু সিমিলারিটিস ছিল। তারপর কিন্তু দেখা গেল এই জায়গার থেকে তাদের সাথে, যেই জায়গার থেকে তার বুলরানটা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তো এই জায়গার থেকে কিন্তু তার সাথে মিল নাই। আর এই পজিশনটুকুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফ্লোর ছিল, ফ্লোর দেওয়া ছিল। তো ফ্লোরটা তুলে দেওয়ার পরে ঢাকা স্টক এক্সচেঞ্জ কমে যাচ্ছে, আর সে তো আগের থেকেই বাড়তেছে। তো এর আগ পর্যন্ত কিন্তু তাদের একটা মোটামুটি সিমিলারিটিস ছিল, যেহেতু হয়তো বা একই কন্টিনেন্টে বা মোটামুটি সেম আশেপাশেই একটা কান্ট্রি তারা, সেই হিসাবে কিন্তু একটা সিমিলারিটিস ছিল। বাট এরপর থেকে দেখা গেল যে এই জায়গার থেকে তাদের সাথে আমাদের আসলে আর মিলটা থাকতেছে না। তো আমরা মেইনলি দেখবো যে এই জায়গায় এমন কি হলো যে তাদের মার্কেট এই পরিমাণ বাড়া শুরু করলো। তো এই ডেটটা আপনারা একটু মনে রাখবেন। এই ডেটটা এখানে দেখা যাচ্ছে যে জুন 26, 2023। তো আমরা জাস্ট এই ডেটটা মনে রাখবো, মনে রেখে আমরা পরের স্লাইডে যাব। তো পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে মোটামুটি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত পাকিস্তানের ইন্টারেস্ট রেটের ডেটা দেয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা টাইমে তার ইন্টারেস্ট রেট ফ্ল্যাট ছিল, 7% ছিল। দেন তার ইন্টারেস্ট রেট বাড়তে থাকে। বাড়ার পরে দেখেন এখানে জুন 26, 2023, যে জিনিসটা বলেছি এইখানে। সো যেটা এইখানেও, যেটা জুন 26, 2023, আপনারা এই যে নিচের ডেটাটা নিচের এইখানে দেখতে পারবেন ডেটটা। তো এই জায়গা থেকে আমরা দেখলাম যে তার ইন্টারেস্ট রেটটা মোটামুটি ফ্ল্যাট হওয়া শুরু করলো, দেন অনেকদিন ফ্ল্যাট ছিল, এখন তার ইন্টারেস্টটা কিন্তু কন্টিনিউয়াসলি কমতেছে। আর আমরা এখানে যদি রয়টার্সের একটা নিউজ দেখি, সো রয়টার্স কিন্তু নভেম্বরের 4 তারিখে তার লাস্ট ডেটা এসেছে, নভেম্বরের 4 তারিখে। তো রয়টার্স নভেম্বরের 4 তারিখে একটা নিউজ করেছে যে পাকিস্তান সেন্ট্রাল ব্যাংক কার্স রেটস বাই রেকর্ড 250 বিপি, বিটিং এক্সপেকটেশনস। দ্যাট মিনস পাকিস্তান তাদের ইন্টারেস্ট রেট 2.5% কমিয়ে দিয়েছে, এটা কিন্তু তার এক্সপেকটেশনের চাইতে বেশি। সো এখানে কিন্তু দুইটা কি ওয়ার্ড আছে, মানে ইম্পর্টেন্ট। তো এই যে এক্সপেকটেশন বিট করছে, তার মানে হলো আগের থেকে যা এক্সপেকটেশন ছিল সেটাও বিট করে ফেলছে। এবং
এটা তার রেকর্ড, একবারে এত বেশি কমানোটা এটার রেকর্ড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু খুব তড়িৎ গতিতে তার ইন্টারেস্ট রেট কমাচ্ছে। আর একই সাথে আমরা যদি বাংলাদেশের ডেটাটা দেখি, বাংলাদেশের ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইন্টারেস্ট রেটটা বাড়তেছে, যদিও এখানে নভেম্বরের ডেটা নাই, এখানে অক্টোবর পর্যন্ত ডেটা। বাংলাদেশ ইন্টারেস্ট রেটটা বাড়তেছে, সো এইখানে বোঝাই গেল যে তাদের ইন্টারেস্ট রেট কমতেছে, যে কারণে তাদের মার্কেট বাড়তেছে, এবং এই জায়গা থেকে যখন স্টেবল হয়ে গেল তখন থেকেই তারা একটা মোটামুটি ইফেক্ট বা ইম্প্যাক্ট কিন্তু সেটার পড়া শুরু হলো। বাংলাদেশের ইন্টারেস্ট রেট কিন্তু এখনো স্টেবল হওয়া শুরু করে নাই, এখনো বাড়তেছে, বাট আমরা আশা করবো যে স্টেবল হয়ে দেন হয়তো কমা শুরু করবে। তো কমা শুরু করলে সেটারও হয়তো একটা ইম্প্যাক্ট বা ইফেক্ট আমরা হয়তো আমাদের ইন্ডেক্সে পাবো। যাই হোক, এটা তো গেলো ইন্টারেস্ট রেট। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো যে আসলে পাকিস্তানের যে রুপি সেটার সাথে ডলারের সম্পর্কটা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2017 সাল থেকে তাদের রুপির ভ্যালু কমা শুরু করলো, আর তাদের রুপির ভ্যালু কমতেছে কমতেছে, দেন এটা মোটামুটি সেপ্টেম্বর 2023 থেকে স্টেবল হওয়া শুরু করলো, বা এই যে এই জায়গা থেকে মোটামুটি স্টেবল হওয়া শুরু করলো। তো যে কোনো কারেন্সির ভ্যালু যখন ডিভ্যালুয়েশন যখন হতে থাকে, তখন কিন্তু একটা পজিশনে গিয়ে সে স্টেবল হয়। তো এটা কিন্তু মোটামুটি এখন স্টেবল হলো, তারপর হয়তোবা এরপর কিছুটা অ্যাপ্রিসিয়েশন হতে পারে, যেহেতু এর আগে আসলে তার ভ্যালু বেশ কিছুটা ডিভ্যালুড হয়েছে। তো এখন কিছুটা অ্যাপ্রিসিয়েশন হতে পারে, যেহেতু মোটামুটি স্টেবল হয়েছে। বাট এই যে স্টেবল থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলে নিচ্ছি। তো এইখানে ধরেন আপনার ফরেন ইনভেস্টর, যে কোনো একজন ফরেন ইনভেস্টর ইনভেস্ট করবে। তো এই জায়গাটায় যদি ফরেন ইনভেস্টর ইনভেস্ট করে, এবং এই যে ভ্যালুটা কমতে কমতে বর্তমানে যে রেঞ্জে এসেছে সেটাতেই রাখি আসলে, তো বর্তমান রেঞ্জেও যদি রাখি, এই ফরেন ইনভেস্টরের লস কত পার্সেন্ট দেখেন, 62%। তার মানে জাস্ট ডলারের রেট কমার কারণে বা ওই দেশের ডিভ্যালুয়েশন হওয়ার কারণে, ওই দেশের কারেন্সি ডিভ্যালুয়েশন হওয়ার কারণে যেই ফরেন ইনভেস্টর ইনভেস্ট করতেছে তার 62% নাই। এখন এই টাইমে সেই ফরেন ইনভেস্টর যদি 50% প্রফিটও করে থাকে, তাহলে তো আসলে আলটিমেটলি তো সে লুজার। কারণ সে 50% প্রফিট করেছে, বাট তার কারেন্সির কারণে এইখানে কিন্তু 60% লস বা 62% লস হয়েছে। তো তার 12% লস, বা সে যদি এখানেও ইনভেস্ট করতো, তো এই জায়গাটায় যদি আমরা ধরে নিয়ে আসি, তাইলেও কিন্তু তার 34% লস। তো এই জায়গায় যদি সেই কোনো একটা ইনভেস্টর যদি ধরেন 20% বা 50%ও লাভ করে, আসলে তো তার লাভ হচ্ছে 20%, 50% লাভ করলে, বা 15%, যেহেতু অলমোস্ট 35% তার কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছে। তো এইসব কারণে যখন একটা দেশের কারেন্সি কমতে থাকে, ফরেন ইনভেস্টররা আসে না, সেটা যখন স্টেবল হয় তারপরেই আসলে ফরেন ইনভেস্টররা আসে। আমরা তো আসলে পাকিস্তানের কারেন্সি নিয়ে বললাম, এটার সাথে আমরা বাংলাদেশের কারেন্সিটা একটু দেখি। তো বাংলাদেশের কারেন্সিটা যদি দেখি, বাংলাদেশেরও এই জায়গা থেকে একটু কারেন্সির ভ্যালুটা কমা শুরু হলো, বাট বাংলাদেশ পাকিস্তানের মতো এত বেশি ভ্যালু হারায় নাই। বাংলাদেশ মোটামুটি স্টেবল ছিল। স্টেবল ছিল এটা বলবো না, কারণ এই জায়গাগুলোতে আসলে মার্কেটকে ফ্রি মার্কেট হিসাবে মুভ করতে দেওয়া হয় নাই। মার্কেট কিন্তু তখন 80 টাকা ফিক্স ছিল। দেন যখন ওই জিনিসটা আর পারা গেল না, তারপর যেটা হইলো যে তার ভ্যালুয়েশন, বাংলাদেশেরও ভ্যালুয়েশন কমতে থাকলো। তো যেটা অলরেডি বলেছি আসলে, যে কোনো একটা কারেন্সি যতদিন স্টেবল না হয়, বা একটা পার্মানেন্টলি একটা স্টেবলের যখন সাইন না দেখা যায়, ততদিন কিন্তু ফরেন ইনভেস্টররা না আসার চেষ্টা করে। কারণ কি, এই যে এই জায়গাটায় বা 2022 সালে যদি ইনভেস্ট করতো, তো বর্তমান পর্যন্ত যে কোনো একটা ফরেন ইনভেস্টরের লস থাকতো 30%। বাট এই 22 সাল থেকে এখন পর্যন্ত সে কি আসলে 30% যদি প্রফিট করতেও পারতো, তাহলে কিন্তু তার লস 0% বা লাভ লস হইতো না। তো এই জায়গাটাও আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যদি তুলনা করি, পাকিস্তানে হয়তো ফরেন ইনভেস্টররা বাংলাদেশের কারেন্সির পার্সপেক্টিভে বাংলাদেশের চাইতে পাকিস্তানে হয়তো তারা আরেকটু বেশি কনফিডেন্ট ফিল করবে পাকিস্তানে ইনভেস্ট করার ক্ষেত্রে। বাট বাংলাদেশের ক্ষেত্রে তারা হয়তো আরো কিছুদিন ওয়েট অ্যান্ড সি মোডে থাকার হয়তো একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যেতে পারে। যাই হোক, এই দুইটা গেল ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, যে এই জায়গায় যে জিনিসটা বললাম যে এত কম কমেছে বাট এত বেশি বেড়ে গিয়েছে, এইটা কেন? আমাদের তো এরকম হয় না, আমাদের দেখা যায় যে 20 পয়েন্ট কমলে 10 পয়েন্ট বাড়ে, দেন আবার 20 পয়েন্ট কমে। সো আমাদের তো আসলে এমন হচ্ছে না। তো এইটা কেন, এটা বোঝার জন্য একটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো, সেটা হলো যে কেএসসি বা এই যে করাচি স্টক এক্সচেঞ্জ, যেটার সাথে আমরা কম্পেয়ার করতেছি। কেএসসি 100 ইন্ডেক্সের যে কম্পোনেন্টটা, মানে হলো যে এই যে কেএসসি 100 বা করাচি স্টক এক্সচেঞ্জ 100, এই ইন্ডেক্সটা যে স্টকগুলো নিয়ে গঠিত, ওই স্টকগুলোকে একটু দেখবো। তো এখানে 98টা মানে 98টা কোম্পানি নিয়ে এই স্টক এক্সচেঞ্জটা গঠিত, বা এই ইন্ডেক্সটা গঠিত, আসলে স্টক এক্সচেঞ্জ না, সরি। তো এই ইন্ডেক্সটা, তো ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি এইখানে আসলে ব্যালেন্স শিটে এসে তার যে টোটাল অ্যাসেট,
এটা দিয়ে আমরা একটু দেখব, কারণ মার্কেট ক্যাপ আসলে সবসময় প্রপারলি ইন্ডিকেট করে না। তো আমরা এই কোম্পানিগুলোর যে টোটাল অ্যাসেট আছে সেটা একটু দেখব। তো আমরা এখানে আসলে সর্ট করে নিচ্ছি। সর্ট করে নিলে শুরুতেই সবচেয়ে বেশি যেই কোম্পানিটার অ্যাসেট আছে সেটা চলে এসেছে ইউনাইটেড ব্যাংক লিমিটেড, যেটা আসলে 27.48 বিলিয়ন ইউএসডি, তার মানে হলো প্রায় 27.5 বিলিয়ন ইউএস ডলার। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটা বিলিয়ন ডলারের কোম্পানি আছে যাদের অ্যাসেট বিলিয়ন ডলারের। এখানে আমরা অনেকগুলা দেখতে পাচ্ছি। So, আমরা একটু গুনে নেই এই জায়গায় কয়টা বিলিয়ন ডলার আছে, এটা কিন্তু মিলিয়নে চলে গিয়েছে। So, আমরা এই জায়গার থেকে শুধু কাউন্ট নিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। সো এখানে 26টা কোম্পানি আছে যারা বিলিয়ন ডলারের অ্যাসেট রয়েছে তাদের। আর এটার সাথে এটার পাশাপাশি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ 30-র একটা কম্প্যারিজন করব। তো এখানেও আমরা সর্ট করে নিয়েছি। ফার্স্টে আমাদের চলে এসেছে ব্র্যাক ব্যাংক, যার অ্যাসেট আছে 8.26 বিলিয়ন ডলার। তো এইখানে আমরা যেখানে পাকিস্তান স্টক এক্সচেঞ্জের মোটামুটি বড় কোম্পানি বা বিলিয়ন ডলারের অ্যাসেট আছে এরকম কোম্পানি পেয়েছে 26টা। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা কিন্তু এই জায়গার থেকে স্কোয়ার ফার্মা পর্যন্ত বিলিয়ন ডলারের কোম্পানি। তো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে কিন্তু 9টা কোম্পানি এইখানে মাত্র বিলিয়ন ডলারের আছে। তার কারণ হলো আসলে সত্যি কথা বলতে আমাদের ইকোনমির যেই রিফ্লেক্ট করে যে কোম্পানিগুলো, ওই কোম্পানিগুলো আসলে আমাদের মার্কেটে ম্যাক্সিমামই নাই। আমাদের এখানে এই কোম্পানিগুলাই আছে যেগুলো হয়তো বা আমাদের ইকোনমিকে রিফ্লেক্ট করে না। তাদের যদি আমরা টপ ব্যাংকটা দেখি, যেটার অ্যাসেট আছে 27.48 বিলিয়ন, আর বাংলাদেশের অ্যাসেট যে টপ ব্যাংকটা তার অ্যাসেট আছে 8.26 বিলিয়ন। তো বোঝাই যাচ্ছে যে এইখানে হিউজ একটা গ্যাপ আছে। তাদের আসলে ইকোনমি বাংলাদেশের মতো এত ফাস্ট বাড়তেছে কিনা সেটা নিয়ে অবশ্যই কোশ্চেন আছে। বাট তাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তাদের মার্কেটে মোটামুটি তাদের ইকোনমিকে রিফ্লেক্ট করে এরকম কোম্পানিগুলো তাদের মার্কেটে লিস্টেড আছে। আমাদের ক্ষেত্রে আসলে ইকোনমিকে রিফ্লেক্ট করে এরকম কোম্পানিগুলো লিস্টেড নাই। তো অনেক কথা বলে ফেললাম এই ভিডিওতে। মেইনলি আসলে আমরা ইন্টারেস্ট রেটের সাথে এবং ডলার রেটের সাথে যে কোনো একটা স্টক মার্কেট বা যে কোনো একটা ইকোনমির সম্পর্কটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। সো আজকের মতো এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানান নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।